ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইউনূসের বিচারের দাবিতে বিক্ষোভ। ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার, দেশীয় সমীক্ষায় গুরুত্ব। গ্যাস পেলেই চালু রূপসা বিদ্যুৎ কেন্দ্র, ইউনিট খরচ মাত্র ৫ টাকা। যশোরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন। বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা। কানাডা থেকে স্বাধীন হতে চায় আলবার্টা, গণভোটের তোড়জোড়। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। হামে ৩ শতাধিক শিশুর মৃত্যুর দায়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার চেয়ে শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী। একই সঙ্গে হামকে মহামারী হিসেবে ঘোষণা করে সর্বাত্মকভাবে প্রতিরোধ করার দাবি জানিয়েছে তারা। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সাবেক প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তোলেন। বিপুল সংখ্যক শিশুর প্রাণহানির জন্য তৎকালীন সরকার প্রধান ও স্বাস্থ্য উপদেষ্টার দায়বদ্ধতার বিষয়টি উল্লেখ করে তাদের বিচারের জোর দাবি জানানো হয়। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা পাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে হিলি সীমান্তে এই বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্তে অবস্থিত সব বিওপি ও চেকপোস্টগুলোকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। চীনের নয়, নিজস্ব অর্থ ও পরিকল্পনায় তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু করতে চায় সরকার। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে দাতা সংস্থা ও বিভিন্ন দেশের পাশাপাশি বেইজিং থেকেও নেওয়া হতে পারে সহায়তা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ ও সমীক্ষাকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। পাওয়ার চায়নার প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই মন্ত্রী বলেন, এটাই প্রাথমিক পর্যায়ে আছে, সেটার অর্থনৈতিক সাপোর্ট নিয়ে ওইভাবে কারোর সাথে চুক্তি হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফার্স্ট প্রায়োরিটি হলো বাংলাদেশের বিশেষজ্ঞদের রিপোর্ট, তারপর অন্য দেশের সাথে আমরা এটা অ্যাডজাস্ট করব। তিস্তা চুক্তিতে ভারতের অনীহার কারণে 2016 সালে নদীটি রক্ষা ও ব্যবস্থাপনায় চীনমুখী হয় বাংলাদেশ। 2019 সাল পর্যন্ত চলে সমীক্ষা। প্রায় 13,000 কোটি টাকার এই প্রকল্পে আগ্রহ দেখায় বেইজিং। তবে দিল্লির নতুন প্রস্তাবের পর পিছু হটে আওয়ামী লীগ সরকার। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার চীনের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু করে। সমীক্ষার জন্য হয় সমঝোতা স্মারক। তিস্তা পাড়ের লাখো মানুষের দুর্দশা কমাতে মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয় বিএনপি। শহীদ উদ্দিন চৌধুরিয়ানী বলেন, এই প্রজেক্ট আমরা আমাদের ফান্ড দিয়ে করার চেষ্টা করব। এরপর এক্সট্রা টাকা যেটা লাগবে সেটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে, এডিবির প্রজেক্ট আছে, জাইবার লোন আছে, আমরা যেখান থেকে নিই চাইনাও দিতে পারে। সবকিছু মিলিয়ে যারটা বেশি ফিজিবল হবে সেদিকেই আমরা যাব। তিস্তা চুক্তি নিয়ে ভারতের অপেক্ষায় না থেকে বিকল্প ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন এই মন্ত্রী। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যেই আশার খবর দিচ্ছে খুলনা রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, সবকিছু ঠিক থাকলে 2027 সালেই এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। 2018 সালে খুলনা নিউজপ্রিন্ট মিলসের পরিত্যক্ত জমিতে শুরু হওয়া প্রকল্পটির নির্মাণ কাজ ইতোমধ্যেই 94% শেষ হয়েছে। বর্তমানে চলছে কমিশনিং কার্যক্রম। গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে কেন্দ্রটির 2টি ইউনিট থেকে সর্বোচ্চ 880 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। কর্তৃপক্ষের দাবি, এই কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়বে মাত্র 5 থেকে 5.5 টাকা, যা দেশের অন্যান্য অনেক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় বেশি সাশ্রয়ী। তবে গ্যাস সংকটের কারণে প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন পিছিয়ে গেছে। পূর্ণ সক্ষমতায় চালাতে প্রতিদিন প্রয়োজন হবে 126 মিলিয়ন ঘনফুট গ্যাস। গ্যাস না পেলেও আংশিকভাবে চালু রেখে 180 থেকে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে নাওফাজেকো।
প্রকল্পে অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক। বর্তমানে প্রকল্পের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে যশোর ইউনিটের উদ্যোগে সংগঠনের পতাকা উত্তোলন করা হয়েছে। পতাকা উত্তোলন করেন যশোর সোসাইটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন খোকন এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান টোকন। পরে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রেস ক্লাবের সামনে এসে বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মদিবসের উদ্বোধন করা হয়। এরপর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসাহাক, রাশিদা রহমান, রাশেদ খান, চিন্ময় সাহা, যশোর ইউনিটের লেভেলের অফিসার মুক্তার হোসেন সহ অন্যরা। বাগেরহাটের চিতলমারীতে জামায়াত নেতা মুজাহিদ মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। আজ সকাল 7টার দিকে উপজেলার হিজলা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মুজাহিদ মোল্লা চিতলমারীর হিজলা গ্রামের সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি জামায়াত ইসলামীর হিজলা গ্রামের 3 নম্বর ওয়ার্ডের সভাপতি। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকাল 7টার দিকে বাড়ির সামনের দোকানে বসা ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি তার দোকান থেকে জুস কেনেন। সেই জুস হাতে নিয়ে তিনি মুজাহিদকে বলেন, এটা ভালো না। এ সময় মুজাহিদ জুসটি খেয়ে তাকে জানান এটা খারাপ জুস নয়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাইজিদের হাতে থাকা হাসুয়া দিয়ে তার গলায় কোপ দেওয়া হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হিজলা ইউনিয়নের জামায়াত ইসলামীর আমির সোহেল শেখ জানিয়েছেন, এটি জঘন্যতম একটি অপরাধ। এই হত্যার পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কিনা তা খতিয়ে দেখে সঠিক বিচার দাবি করেছেন তিনি। এদিকে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাইজিদ ইজাদারকে গ্রেফতার করা হয়েছে। কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার বিচ্ছিন্নতাবাদীরা সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনে প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বিচ্ছিন্নতাবাদী যে নেতারা জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতে তারা আনুষ্ঠানিকভাবে প্রায় 3 লাখ স্বাক্ষর নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। গণভোট বিবেচনার জন্য প্রয়োজন ছিল মাত্র 1,78,000 স্বাক্ষর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদী নেতা মিস সিলভেস্ট্রিয়ার বলেন, আজকের দিনটি আলবার্টার ইতিহাসে ঐতিহাসিক। তিনি আরও বলেন, এটি পরবর্তী ধাপের প্রথম পদক্ষেপ। আমরা 3য় রাউন্ড পার হয়ে গেছি, এখন আমরা স্ট্যানলি কাপ ফাইনালে। তিনি মূলত কানাডার জনপ্রিয় হকি টুর্নামেন্ট প্রসঙ্গে টেনে একথা বলেন। তবে স্বাধীনতার পক্ষে ভোট এলেও এরপর শুরু হবে দীর্ঘ, অনিশ্চিত, জটিল একটি প্রক্রিয়া। এর মধ্যে আইনি চ্যালেঞ্জ, কেন্দ্রীয় সরকারের সঙ্গে দর কষাকষি এবং সাংবিধানিক প্রশ্ন জড়িয়ে থাকবে। তারপরও সম্ভাব্য এই গণভোট নতুন করে সামনে নিয়ে এসেছে কানাডার কেন্দ্রীয় ক্ষমতা নিয়ে আলবার্টার দীর্ঘদিনের ক্ষোভ এবং আরও বেশি স্বায়ত্তশাসনের দাবি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।